প্রিয় শিক্ষার্থীরা, আলোচনা করছিলাম পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল নিয়ে। এবং গত ক্লাসটিতে আমরা শেষ পর্যায়ে ছিলাম। তো শেষ অংশটুকু আমি এখন একটু দেখাবো। আমরা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি আমরা দুটো মতবাদ দেখেছিলাম, যে আধুনিক মতবাদ এবং পিএইচ মতবাদ সাইরিয়ের। এবং সর্বশেষ যে মতবাদটি আমরা দেখাচ্ছিলাম সেটা ছিল স্টার্চ গ্লুকোজ পারস্পরিক রূপান্তর মতবাদ। এই মতবাদটিকে সনাতন মতবাদ বলা হয় এবং এটি প্রদান করেন বিজ্ঞানী স্টিয়ার্ড 1964 সনে। আধুনিক যে মতবাদটি সেটি গ্রহণযোগ্যতা পাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আধুনিক মতবাদের আগে সাধারণত স্টিয়ার্ডের এই সনাতন মতবাদটি ব্যাপক জনপ্রিয় ছিল। তোমাদের এক্সামের জন্য লাগবে, আমরা একটু আলোচনা করি। তো পূর্বের মতো যে আমরা জানি, দিনের বেলায় যখন কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে রক্ষী কোষের ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড ব্যবহারের ফলে দিনের বেলায় পিএইচ মান সাধারণত 7 বা নিরপেক্ষ পর্যায়ে পৌঁছাবে। এবং গ্লুকোজগুলো যেহেতু মনোস্যাকারাইড, এগুলো অসংখ্য গ্লুকোজ একত্রিত হয়ে স্টার্চ বা শ্বেতসার তৈরি করবে। কোথায়? রক্ষী কোষের অভ্যন্তরে। যখন এই শ্বেতসার তৈরি হবে, এই শ্বেতসারটি ফসফোরাইলোজ নামক এনজাইমের সহযোগিতায় ভেঙে এবং অসংখ্য গ্লুকোজ মনোমার তৈরি করবে এবং গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত হয়ে তৈরি হবে গ্লুকোজ 1 ফসফেট। তাহলে আমরা বলতে পারি স্টার্চ ভেঙে তার মনোমারগুলো বের হলো গ্লুকোজ, এবং গ্লুকোজের সাথে ফসফোরাইলেজ এনজাইমের সহযোগিতায় ফসফেট যুক্ত হয়ে তৈরি হলো গ্লুকোজ 1 ফসফেট। এই গ্লুকোজ 1 ফসফেটটি সাইরিয়ের যে পিএইচ মতবাদ ছিল, সেই মতবাদ অনুযায়ী এই যৌগটি ছিল দ্রবণীয়, হাইড্রোফিলিক, পানি আকর্ষী। এই যৌগের কারণেই সাধারণত রক্ষী কোষের অভ্যন্তরে অবিশ্রবণিক চাপ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু বিজ্ঞানী স্টিয়ার্ড 1954 এর মতে যে গ্লুকোজ 1 ফসফেট এই যৌগটি অবিশ্রবণিকভাবে খুব বেশি সক্রিয় নয়। অর্থাৎ উনি গ্লুকোজ 1 ফসফেটকে খুব বেশি পরিমাণ দ্রবণীয় যৌগ বা অবিশ্রবণিক চাপ বৃদ্ধিকারী যৌগ হিসাবে মানতে নারাজ। উনার মতে গ্লুকোজ 1 ফসফেট ফসফোগ্লুকোমিউটেস এই এনজাইমটির কার্যকারিতায় গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয় এবং গ্লুকোজ 6 ফসফেটটি ফসফেটেজ নামক এনজাইমের সহযোগিতায় গ্লুকোজে পরিণত হয়। স্টিয়ার্ডের মতে এই গ্লুকোজটি দ্রবণীয় যৌগ, হাইড্রোফিলিক। এই গ্লুকোজের ফলে, অর্থাৎ দিনের বেলা যখন স্টার্চ থেকে গ্লুকোজ পর্যন্ত প্রক্রিয়াগুলো ঘটে এবং গ্লুকোজ উৎপাদিত হয়, এই গ্লুকোজের ফলেই রক্ষী কোষের অবিশ্রবণিক চাপ, অসমোটিক প্রেসার বেড়ে যায়। কারণ উনি স্টিয়ার্ডের মতে গ্লুকোজ হলো দ্রবণীয়, যাকে আমরা হাইড্রোফিলিক বলতে পারি, হাইড্রোফিলিক পদার্থ বলতে পারি। অবিশ্রবণিক চাপ বেড়ে গেলে পার্শ্ববর্তী যে সহকারী কোষগুলো আছে তোমরা জানো, সেই কোষগুলো থেকে এন্ডোসমোসিস প্রক্রিয়ায় অনেক বেশি পরিমাণ পানি রক্ষী কোষে প্রবেশ করবে এবং রক্ষী কোষ ফুলে উঠবে, পত্ররন্ধ্র খুলে যাবে। তাহলে মোদ্দা কথা এটা যে পিএইচ 7 এই মানে দিনের বেলায় যখন শ্বেতসার থেকে গ্লুকোজ উৎপাদিত হয়, এই গ্লুকোজ অবিশ্রবণিক ভাবে অনেক বেশি সক্রিয়, এটি দ্রবণীয়, হাইড্রোফিলিক। এর ফলে সাধারণত রক্ষী কোষের অভ্যন্তরে হাইপারটনিক দ্রবণ বা অতি গাঢ় দ্রবণ তৈরি হবে এবং পার্শ্ববর্তী কোষগুলো থেকে ব্যাপন প্রক্রিয়ায় রক্ষী কোষে পানি প্রবেশ করবে, এন্ডোসমোসিস প্রক্রিয়া। এখন এই গ্লুকোজটি পরবর্তীতে সাধারণত স্টার্চে কনভার্ট হবে রাতের বেলা, ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। সেটা কিভাবে? গ্লুকোজ হেক্সোকাইনেজ নামক এনজাইমের সহযোগিতায় এটিপি থেকে ফসফেট নিয়ে, অর্থাৎ এটিপি একটি ফসফেট ছাড়বে, এটিপি থেকে ফসফেট নিয়ে সে হয়ে যাবে গ্লুকোজ 1 ফসফেট। গ্লুকোজ 1 ফসফেটটি একই এনজাইম ফসফোরাইলোজ এর সহযোগিতায় ফসফেট ত্যাগ করবে এবং এখানে তৈরি হবে অসংখ্য গ্লুকোজ এবং ইনঅর্গানিক ফসফেট। এই গ্লুকোজগুলো রাতের বেলায় আবার মিলিত হয়ে শ্বেতসার বা স্টার্চ তৈরি করে ফেলবে, যেটি অদ্রবণীয় এবং যার কারণে রক্ষী কোষের অবিশ্রবণিক চাপটি কমে যাবে। ফলে রক্ষী কোষ থেকে পানিগুলো বেরিয়ে সহকারী কোষে চলে আসবে, রক্ষী কোষ শিথিল হয়ে পড়বে এবং স্টোমাটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম স্টার্চ গ্লুকোজ পরস্পর রূপান্তর মতবাদ বা স্টিয়ার্ডের সনাতন মতবাদটি। এখন আমরা এই যে তিনটি মতবাদ দেখেছিলাম, এই তিনটি মতবাদের মূল ভাবটুকু আমরা একটু এখন দেখে নিব।
আমরা এটা মুছে দিচ্ছি। এখন দেখো, যদি আমরা তিনটি মতবাদের মূল অংশগুলো একসাথে দেখি কি হবে, কি দাঁড়াবে। দেখো, আমি এখানে তিনটি রক্ষী কোষ আঁকলাম। প্রথমে আসি আধুনিক মতবাদটি নিয়ে। আধুনিক মতবাদ, জানি সেটা প্রদান করেছিলেন লিভিট 1974। উনার মতে পার্শ্ববর্তী কোষ থেকে পটাশিয়াম আয়ন প্রবেশ করবে রক্ষী কোষে এবং রক্ষী কোষ থেকে হাইড্রোজেন আয়ন বা প্রোটন বেরিয়ে যাবে এবং যে দ্রবণীয় বস্তুটি তৈরি হবে তাকে আমরা বলবো পটাশিয়াম ম্যালেট। উনি মনে করতেন যে পটাশিয়াম ম্যালেটটি হলো দ্রবণীয়। স্টার্চ থেকে নানাবিধ রাসায়নিক বিক্রিয়ার ফলে, তোমরা অলরেডি জেনেছো, পটাশিয়াম ম্যালেট তৈরি হলেই রক্ষী কোষের অসমোটিক প্রেসার বা অবিশ্রবণিক চাপটি বৃদ্ধি পাবে। ফলে পার্শ্ববর্তী কোষগুলো থেকে প্রচুর পরিমাণে পানি রক্ষী কোষের অভ্যন্তরে প্রবেশ করবে এবং স্ট্রোমাটা খুলে যাবে। এটি ছিল স্টিয়ার্ডের মতবাদ। আর এই মতবাদটাকে পটাশিয়াম আয়নের উপরে মতবাদের ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটি আধুনিকভাবে বর্তমানে প্রমাণিত যে পটাশিয়াম আয়ন রক্ষী কোষে প্রবেশের ফলে স্ট্রোমাটা মূলত খুলে যায়। বিজ্ঞানী এস ইমামুরা 1943 সনে উনি এটি প্রমাণ করেছেন যে রক্ষী কোষ খোলা ও বন্ধ হওয়ার বিষয়ে পটাশিয়াম আয়নের ব্যাপক ভূমিকা রয়েছে। আর যেহেতু হাইড্রোজেন বেরিয়ে যায়, এই জন্য এই মতবাদের আরেকটি নাম আছে পটাশিয়াম পাম্প এবং হাইড্রোজেন স্থানান্তর মতবাদ। চলে আসি পরবর্তী যে মতবাদটি আমরা আলোচনা করেছিলাম, নাম ছিল পিএইচ মতবাদ। প্রদান করেছিলেন সাইরি, ডেট 1926। উনার মতে পিএইচটি সাধারণত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্ট্রোমাটা খোলা ও বন্ধ হওয়ার বিষয়ে। সাইরি মত প্রকাশ করেন যে রক্ষী কোষের অভ্যন্তরে স্টার্চ থেকে নানাবিধ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ 1 ফসফেট নামক যৌগ তৈরি হয়। এই যৌগটির ফলে রক্ষী কোষের অবিশ্রবণিক চাপ বা অসমোটিক প্রেসার প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, ফলে পার্শ্ববর্তী কোষ থেকে পানি প্রবেশ করে। কোন প্রক্রিয়ায়? অসমোসিস প্রক্রিয়ায়। অসমোসিস প্রক্রিয়ায় পানি প্রবেশের ফলে রক্ষী কোষ স্ফীত হবে, স্ট্রোমাটা খুলে যাবে। যদি সর্বশেষ যেটি আমরা দেখলাম মতবাদটি আসি, স্টিয়ার্ড 1964 প্রদান করেছিলেন, যেটাকে আমরা স্টার্চ গ্লুকোজ পরস্পর রূপান্তর মতবাদ বা সনাতন মতবাদ বলে থাকি। তার মতবাদ অনুযায়ী সাধারণত গ্লুকোজই হলো মেইন যৌগ, যেটি দ্রবণীয় বা হাইড্রোফিলিক। এর ফলেই রক্ষী কোষের অভ্যন্তরে অবিশ্রবণিক চাপটি বৃদ্ধি পাবে এবং পার্শ্ববর্তী কোষ থেকে রক্ষী কোষে এন্ডোসমোসিস প্রক্রিয়ায় পানি প্রবেশ করবে এবং রক্ষী কোষটি খুলে যাবে। তাহলে এই তিনটি মতবাদ অনুসারে আমরা দেখতে পাচ্ছি লিভিটের মতে পটাশিয়াম ম্যালেটটি ছিল দ্রবণীয় হাইড্রোফিলিক, যার কারণে অসমোটিক প্রেসার বৃদ্ধি পেয়েছে। সাইরির মতে গ্লুকোজ 1 ফসফেট এই যৌগটি ছিল দ্রবণীয় বা হাইড্রোফিলিক, যার জন্য অবিশ্রবণিক চাপ রক্ষী কোষের অভ্যন্তরে বৃদ্ধি পেল এবং এন্ডোসমোসিস প্রক্রিয়ায় পানি প্রবেশ করলো। আর স্টিয়ার্ডের মতে গ্লুকোজটি ছিল দ্রবণীয় এবং এর ফলে অসমোটিক প্রেসার বৃদ্ধি পেল। সহকারী কোষগুলো থেকে পানির সাধারণত এন্ডোসমোসিস প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে প্রবেশ করলো, রক্ষী কোষ খুলে গেল। আর এই তিন মতবাদের সর্বশেষ যে বন্ধ হওয়ার যে কৌশল প্রক্রিয়াটি আছে, তিন মতবাদে একটু নানাবিধ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই দ্রবণীয় যৌগগুলো থেকে পুনরায় স্টার্চ বা শ্বেতসার তৈরি হবে রাতের বেলা এবং ওই সময়টাতে শ্বেতসার অদ্রবণীয় হওয়ার কারণে সাধারণত অসমোটিক প্রেসারটি কমে যাবে এবং রক্ষী কোষ থেকে পানি বেরিয়ে গেলে স্টোমাটা শিথিল হয়ে যাবে। তো আমরা এই তিনটি মতবাদ দেখলাম, বিস্তারিত ব্যাখ্যা করেছি পূর্ববর্তী ক্লাসে, তোমরা অবশ্যই পারবে আশা করছি। এখন আমরা শেষ করার আগে, অর্থাৎ স্টোমাটা খোলা ও বন্ধ হওয়ার যে কৌশল আমরা পড়ছিলাম প্রসাধন প্রক্রিয়ার একটি পর্যায়ে, এখন শেষ করার আগে আমরা এখানে কিছু ফিজিওলজিক্যাল টার্ম একটু হালকা ব্যাখ্যা করতে চাই, করে ক্লাসটি শেষ করব। যদিও এগুলো তোমরা জানো। নাম্বার 1, ব্যাপন। ব্যাপন কি? আমরা জানি কোনো পদার্থের অণুগুলো তার বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যদি নিজস্ব গতিশক্তির গুণে গমন করে তখন তাকে আমরা বলি ব্যাপন। একে আমরা বক দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ বেশি থেকে কম, বেশি থেকে কমে গেলেই আমরা ব্যাপন বলবো, একে আমরা বলবো বক। এখন কোনো পদার্থের বেশি ঘনত্বযুক্ত ও কম ঘনত্বযুক্ত স্থানের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে আমরা বলি কনসেন্ট্রেশন
গ্রেডিয়েন্ট বা ঘনত্বের নতিমাত্রা। ঘনত্বের নতিমাত্রা বজায় থাকলেই সাধারণত ব্যাপন সম্পন্ন হবে। 2, আমরা বারবার বলেছি অবিশ্রবণ। অবিশ্রবণ যাকে আমরা অসমোসিস বলি। তাহলে অবিশ্রবণ কি? অবিশ্রবণ আগে সংজ্ঞাটি একটু লিখি। বিশেষ ধরনের ব্যাপন। বিশেষ ধরনের ব্যাপন যেখানে শুধুমাত্র দ্রাবকের অর্থাৎ পানির ব্যাপন ঘটে। তাহলে অবিশ্রবণ বা অসমোসিস প্রক্রিয়াটি আমি একটু ব্যাখ্যা করতে চাই। ধরো আমি দুটি দ্রবণ নিলাম, A এবং B। দুটি দ্রবণ নিলাম এবং এই দ্রবণগুলোকে অর্ধবেদ্য ঝিল্লি দিয়ে আমি পৃথক করলাম। তো তাহলে দ্রবণ নিলাম দুটি, A এবং B। তাহলে এটি হলো গাঢ় দ্রবণ, অর্থাৎ এটি গাঢ়, এতে দ্রবণটি হলো গাঢ়। তো দ্রবণ কি দিয়ে তৈরি? আমরা জানি দ্রবণ হলো দ্রব এবং দ্রাবক দিয়ে তৈরি। দ্রব এবং দ্রাবক দিয়ে তৈরি। সংক্ষেপে যদি বলি তাহলে এতে যেহেতু এটি গাঢ় দ্রবণ, দ্রবের পরিমাণ বেশি থাকবে, আর দ্রাবক অর্থাৎ পানির পরিমাণ অনেক কম থাকবে। উদ্ভিদের ক্ষেত্রে দ্রাবক হিসাবে সাধারণত পানি ব্যবহৃত হয়, এজন্য আমরা ওয়াটার লিখলাম। এখন বি, এটি হলো লঘু দ্রবণ। তাহলে আমরা এখানে দেখব যে এই দ্রবণটি হলো হালকা বা ঘনত্ব কম, তাহলে কম ঘন দ্রবণ। এই ক্ষেত্রে দ্রবের পরিমাণ সাধারণত কি থাকবে? অবশ্যই কম থাকবে দ্রব, বাট যেহেতু হালকা দ্রবণ এখানে দ্রাবক বা পানির পরিমাণ অবশ্যই অনেক বেশি থাকবে, দ্রাবকের পরিমাণ বেশি থাকবে। তাহলে এই হলো ঘন দ্রবণ, বি পাতলা বা হালকা দ্রবণ। এতে দ্রবণের ঘনত্ব বেশি। দ্রবণের ঘনত্ব বেশি বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে দ্রবের পরিমাণ বেশি এবং দ্রাবকের পরিমাণ তুলনামূলকভাবে বি থেকে এতে কমই থাকবে। আর বিতে এটিকে আমরা বলছি হালকা দ্রবণ বা ঘনত্ব কম এখানে। তাহলে দ্রবণের ঘনত্ব কম। দ্রবণের ঘনত্ব কম বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে দ্রবের যে পরিমাণ, সেই দ্রবের পরিমাণটাও একটু কম থাকবে, কিন্তু দ্রাবক বা পানির পরিমাণ অনেক বেশি থাকবে। পানির পরিমাণ বেশি বলেই তো দ্রবণটি সাধারণত কি হলো? হালকা হলো। এখন এই দুটি দ্রবণকে এ এবং বি কে যদি একটি অর্ধবেদ্য, এটি অর্ধবেদ্য ঝিল্লি, অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা যদি পৃথক করে রাখি, আমরা জানি আমাদের যে কোষ ঝিল্লি, জীবকোষের যে ঝিল্লি সেটি অর্ধবেদ্য, ডিমের যে পাতলা আবরণ অর্ধবেদ্য, মাছের পটকা এগুলো সব অর্ধবেদ্য। যদি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা এই দুটি দ্রবণ এ এবং বি কে আমরা আলাদা করে রাখি, তাহলে দেখো এখানে ব্যাপন প্রক্রিয়ায় কোন কোন অংশের ব্যাপন ঘটবে বা কোন উপাদানগুলো এ থেকে বিতে যাবে। যদি শুধু ব্যাপনের কথা ভাবি তাহলে দেখো দ্রবণ যেহেতু এখানে বেশি গাঢ়, এখানে হালকা, তাহলে দ্রবণ এ থেকে বিতে আসবে। যদি দ্রবের কথা বলি, দ্রব এই পাশটাতে বেশি, যেহেতু এটি গাঢ় দ্রবণ, এই পাশে কম, তাহলে দ্রব এ থেকে বিতে যাবে। কিন্তু যদি দ্রাবকের কথা বলি বা পানির কথা বলি, পানির পরিমাণ এখানে কম, যেহেতু এটি গাঢ় দ্রবণ, এই ক্ষেত্রে দ্রাবক পানি কম আছে, কিন্তু পানির পরিমাণ সাধারণত বিতে বেশি, তাহলে পানি বি থেকে এতে আসবে, অর্থাৎ ব্যাপিত হবে বি থেকে এতে। এখন অবিশ্রবণ হলো বিশেষ ধরনের ব্যাপন যেখানে শুধুমাত্র দ্রাবকের বা পানির ব্যাপন ঘটে, শুধুমাত্র দ্রাবকের ব্যাপনই ঘটবে। তাহলে অবিশ্রবণ প্রক্রিয়ায় এই যে দ্রবণ বেশি ঘনত্ব থেকে কমে গেল, দ্রবণের যে ব্যাপন এটি অবিশ্রবণ নয়। দ্রব তার বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বে গেল, এই দ্রবের যে ব্যাপন সেটিও অবিশ্রবণ নয়। কিন্তু দ্রাবক তার বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় গমন করলো, এটাকে আমরা মূলত কি বলছি? অবিশ্রবণ বলছি। তাহলে অবিশ্রবণ বা অসমোসিস হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বৈষম্যবেদ্য বা অর্ধবেদ্য ঝিল্লির মধ্য দিয়ে দ্রাবক তার নিজের বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ব্যাপিত হয় বা গমন করে। অবিশ্রবণ এর সাথে দ্রবের কোনো সম্পর্ক নেই। যদি আমরা এটা মুছে দেই দ্রবের অংশটি, তাহলে এখানে একটু লক্ষ্য করো, যেটা তোমাদের প্যাচ লাগে, এখানে দ্রাবক বেশি কিন্তু দ্রবণটি কি? কম ঘন।
এখানে দ্রাবক এর পরিমাণ কম, কিন্তু দ্রবণটি কি বেশি ঘন। আমরা তো জানি এ বেশি ঘনত্বের দ্রবণ আর এটি হলো কম ঘন দ্রবণ। তাহলে অভিস্রবণ, আবারও বলছি যে দ্রাবক যেখানে বেশি, দ্রবণ সেখানে কম ঘন, আবার দ্রাবক যেখানে কম সেখানে দ্রবণের ঘনত্বটি বেশি। এই অংশটাতে সামান্য তোমাদের প্যাচ লাগে, কারণ অভিস্রবণের সংজ্ঞা আমরা এভাবেও দিতে পারি যে অর্ধব্যাদ্য ঝিল্লির মধ্য দিয়ে কম ঘন দ্রবণ থেকে বেশি ঘন দ্রবণের দিকে পদার্থের যে ব্যাপন ঘটে তাকে আমরা অভিস্রবণ বলতে পারি। অথবা বলতে পারি যে অর্ধব্যাদ্য ঝিল্লির মধ্য দিয়ে দ্রাবক বা পানি তার বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ব্যাপিত হলে তখন তাকে আমরা বলি অভিস্রবণ। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নাম্বার, অভিস্রবণিক চাপ। অভিস্রবণিক চাপ যেটাকে আমরা অসমোটিক প্রেসার বলি। এখন দেখো, অভিস্রবণের ফলে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যে চাপের সৃষ্টি হয় তাকে আমরা অভিস্রবণিক চাপ বলতে পারি। আবারও বলছি, অভিস্রবণের ফলে বেশি ঘনত্বের দ্রবণের দিকে হালকা ঘনত্বের দ্রবণ থেকে যে চাপের সৃষ্টি হবে তাকে আমরা বলি অভিস্রবণিক চাপ। অথবা বলা যায় সাধারণত কোনো দ্রাবক বা পানিকে বেশি ঘনত্বের এলাকার দিকে আসা রোধ করার জন্য যে চাপ প্রয়োগ করতে হয়, বা দ্রাবককে তার বেশি ঘনত্বের এলাকা থেকে দ্রাবককে বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবেশে বাধা প্রদান করার জন্য যে চাপের প্রয়োজন হয় তাকে আমরা বলবো অভিস্রবণিক চাপ। এটাকে আমরা সংক্ষেপে অসমোটিক প্রেসার বা ওপি বলে থাকি। আচ্ছা, এরপরে আমরা বলেছি যে অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণ বা এন্ডোসমোসিস। অন্ত অভিস্রবণ কি? ধরো এটি একটি কোষ, যদি অভিস্রবণ প্রক্রিয়ায় কোনো কোষে পানি প্রবেশ করে তখন তাকে আমরা বলবো অন্ত অভিস্রবণ, এটাকে আমরা বলি এন্ডোসমোসিস। এবং 5, বহি অভিস্রবণ, যাকে আমরা বলছিলাম এক্সোসমোসিস। অভিস্রবণ প্রক্রিয়ায় যদি কোনো কোষ থেকে পানিগুলো বেরিয়ে যায় তখন তাকে আমরা বলবো বহি অভিস্রবণ। আমরা আরেকটি ওয়ার্ড বলেছি রস স্ফীতি, যাকে আমরা ইংলিশে বলি টার্জিডিটি। রস স্ফীতি কি? অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় যখন কোনো কোষে পানি প্রবেশ করে তখন অতিরিক্ত পানি প্রবেশের ফলে কোষটি সাধারণত ফুলে ওঠে বা স্ফীত হয়। এই স্ফীত অবস্থাকে আমরা বলি রস স্ফীতি। রস স্ফীতির পর সর্বশেষ নাম রস স্ফীতি চাপ। কোনো কোষে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পানি প্রবেশের ফলে কোষটি ফুলে ওঠে এবং এই অবস্থায় কোষ রস বা সমগ্র প্রোটোপ্লাজম মিলে কোষটির প্রাচীরের উপরে যে চাপ প্রয়োগ করে ফুলে ওঠার জন্য তাকে আমরা বলি রস স্ফীতি চাপ। এটাকে টার্গেট প্রেসার বা টিপি বলে অভিহিত করা হয়। আচ্ছা, তাহলে আমরা এই সংজ্ঞাগুলো একটু দেখে নিলাম। উদ্ভিদের বিশেষ করে পানি পরিশোষণের জন্য কোষের অভিস্রবণিক চাপ এবং রস স্ফীতি চাপ এই দুটি অংশ খুব গুরুত্বপূর্ণ। অভিস্রবণিক চাপ এবং রস স্ফীতি চাপের পার্থক্য যদি থাকে তখনই সাধারণত উদ্ভিদ পানি পরিশোষণ করতে পারে। যদি এই দুটি চাপের পার্থক্যকে আবার আমরা ডিফিউশন প্রেসার ডেফিসিট বা ডিপিডি নামে অভিহিত করি। যাক, আমরা তাহলে জেনে নিলাম ব্যাপন অভিস্রবণ, অভিস্রবণিক চাপ, অন্ত অভিস্রবণ, বহি অভিস্রবণ, রস স্ফীতি এবং রস স্ফীতি চাপ। আশা করি তোমরা আমাদের মূল যে টপিকটি ছিল পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল এবং এর যে মতবাদগুলো আমি আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো আশা করছি। তো পরবর্তী যে টপিকটি আছে একই অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্বের উপর, সেই টপিকটি হলো সালোক সংশ্লেষণ। আমরা খুব দ্রুত এই টপিকের উপর ক্লাস নিব। ভালো থেকো, ধন্যবাদ।